প্রবাসীদের ক্ষেত্রে এখন তুমি যাদের ভালোর জন্য বলতেছো তাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় পরবর্তী কিন্তু তারাই হচ্ছে তোমাকে দোষারোপ করবে। তার মানে তোমার আগে যাওয়া উচিত, গিয়ে দেখা উচিত। ও বলছে তাহলে কি করা উচিত, তাহলে তুমি যাও। তো আমরা একটা টিম নিয়ে ফিল্ড ওয়ার্কে চলে গেলাম সৌদি আরবে। সৌদি আরবের পথে প্রান্তরে ঘুরেছি 40 দিন, প্রবাসীদের সাথে হেঁটেছি, চলেছি, ফিরেছি। তারা সকালবেলা ঘুম থেকে কখন উঠে, ঘুমাতে যায় কখন, কাজে যায় কখন, তারা যখন খায় তখন তাদের কি কষ্ট, তারা যখন ঘুমায় তখন তাদের কি কষ্ট। সে যখন তার তার দিনের প্রত্যেকটা দিন আপনি যখন চিন্তা করেন যে সকালবেলা ঘুম থেকে উঠছি, নামাজ পড়ছি, খাওয়া দাওয়া করছি, কাজে আসছি, তারপর হচ্ছে বাসায় গিয়েছি, পরিবারকে দেখেছি, তাদের সাথে গল্প করেছি, তারপর খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেছি। এই আপনার একটা লাইফ সার্কেল, একটা সাইকেলের মধ্যে আপনি রেগুলার জীবনযাপন করতেছেন। কিন্তু একটা প্রবাসীর প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময় আছে, সে এরকম কাজে যায়, আসার পর একটা নির্দিষ্ট সময় রাখে প্রতিদিন, 1 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা সে শুধুমাত্র ফোনের স্ক্রিনে দিকে তাকায় থাকে। সে তার মেয়েকে দেখতেছে, তার মাকে দেখতেছে, তার বউয়ের সাথে কথা বলতেছে। একটা অদ্ভুত জীবনযাপন, এতটা প্যাথেটিক। সেগুলো অবজার্ভ করার একটা সুযোগ হয়েছে। সেখান থেকে দেখলাম যে প্রবাসে দুঃখজনক হলেও সত্যি যে বাংলাদেশিদের শত্রু বাংলাদেশিরা নিজেরাই। সৌদি আরবে যেটা দেখে এসেছি যে বাংলাদেশিদের শত্রু বাংলাদেশিরা নিজেরাই। ওখানে অপহরণ হচ্ছে জুলাই হ্যাঁ এর আগেও হয়েছে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পর 1 বছরে এটা ড্রাস্টিক ভাবে বেড়ে গেছে। কিন্তু গভর্নমেন্ট কিন্তু জানে। আমরা 9 তারিখে এখানে যাওয়ার পর 9 তারিখে হচ্ছে প্রবাসীদের মতামত নিয়ে আমরা এম্বাসিতে যাই একটা স্মারকলিপি দিতে, যে এই যে প্রবাসীরা এই প্রবলেমে ভুগছে, এই সকল প্রবলেমসগুলো আমরা একদম আইডেন্টিফাই করেছি এবং আপনাদের কাছে আমরা জানালাম, এবং আপনারা কিভাবে সলিউশন দিবেন আমাদেরকে একটু জানান, আমরাও আশ্বস্ত হতে চাই এবং প্রবাসীদেরকে আশ্বস্ত করতে চাই। তো দেখা করতে গেলাম 9 তারিখ অ্যাম্বাসাডর মহোদয়ের সাথে। আমি আসলে রেখে রেখে কথা বলছি না, একদম স্পষ্টই বলছি যে তার সাথে মানে প্রায় ঘন্টাখানেক হচ্ছে আলোচনা করলাম। কিন্তু আলোচনার মধ্যে আমার জাস্ট মানে শকিং যে মনে হলো আমার যে টাইমটা ওয়েস্ট হয়ে গেল, টাইমটা ওয়েস্ট হয়ে গেল। আমি যাকে জিজ্ঞেস করলাম যে ভাই এই যে প্রবাসীদের যে অপহরণের ঘটনা ঘটতেছে আপনারা তো জানেন নাকি মনে হয় জানেন না? বলছে হ্যাঁ আমরা জানি, আপনাদেরকে আমরা কিছু তথ্য দিই, তারা প্রবাসীরা তথ্য দিচ্ছে, আপনারা তাদেরকে ধরার ব্যবস্থা করেন বা পুলিশে ধরার ব্যবস্থা করেন। তো আমাদের কাছে সব রকম তথ্য আছে। সব রকম তথ্য থাকলে আপনারা কেন ধরছেন না? বলছে যে আমরা তো ধরার জন্য পুলিশে ধরায় দিই, ধরায় দেওয়ার পর যারা ভিকটিম তারা সাক্ষী দিতে আসে না। আচ্ছা সাক্ষী দিতে আসে না, এটা তো একটা বাংলাদেশের শ্রম বাজারের জন্য অনেক বড় হুমকি। আপনি আপনারা যারা অ্যাম্বাসেডররা আছেন, উনি আগে কোরিয়াতে ছিলেন, চায়নাতে ছিলেন, নতুন হচ্ছে অ্যাম্বাসেডর হয়েছেন, তো ওনার তো অভিজ্ঞতা আছে, বিশাল অভিজ্ঞতা। তো জুলাই অভ্যুত্থানে যারা শুধুমাত্র ফেসবুকে পোস্ট দিছে যে ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলছে, তাদেরকে এমবার্গো দিয়ে হচ্ছে দেশে পাঠিয়ে দিতে পারেন, আপনারা পুলিশে ধরাই দিতে পারেন, আপনারা জেল খাটাতে পারেন। কিন্তু এত বড় একটা ঘটনা ঘটতেছে, আপনারা জানেন, আপনাদের কাছে তথ্য আছে, কিন্তু আপনারা তাদেরকে ধরাই দিচ্ছেন না পুলিশে, বা তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছেন না, বাংলাদেশের আইনে তাদেরকে বিচার করতেছেন না, প্রবাসীদের সমস্যার সমাধান করতেছেন না, কিন্তু আপনারা সবাই জানেন। তাহলে আপনি কিছুই পারতেছেন না, তাহলে আপনি এখানে কেন বসে আছেন? এই কথাটা যদি হচ্ছে তাকে ওই সময় আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল, কিন্তু অনেক রকম রুলস রেগুলেশন এগুলোর বাউন্ডারির মধ্যে আটকা পড়ে গেছি। কেন অনেকগুলো কাজ করতে হবে, আরো জানতে হবে। তো খোঁজ নিয়ে জানলাম যে সমস্যাটা কোথায়। সমস্যাটা এটাই যে ভাই বাংলাদেশিদের সূত্র আসলে বাংলাদেশিরাই, বাংলাদেশ গভর্নমেন্টও এগুলো জানে, কিন্তু তারা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো মানে সমস্যার সমাধানই দেখতে পেলাম না। কিছুদিন আগে মাত্র 15-20 দিন আগে একটা ছেলে, রাকিব নামের একটা ছেলে, আমি তার মার সাথে গত 3 দিন আগে দেখা করে আসছি। একটা মাত্র ছেলে, মহিলা, তার স্বামী নাই, মারা গেছে। বাচ্চার তার যখন ছেলে বয়স 1.5 বছর তখন মারা গেছে। সেই ছেলেকে বড় করছে, ছেলেকে হাফিজ বানানোর চেষ্টা করছে। এই সৌদি আরবে মাও কাজ করে ওখানে, ছেলেও কাজ করতো ওখানে। মায়ের একমাত্র সম্বল এই ছেলেটা, তাকে প্রবাসী